স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। অবশেষে দেশের জলসীমায় ঢুকেছে এমভি আবদুল্লাহ, সন্ধ্যার পর নোঙর করবে কুতুবদিয়া চ্যানেলে। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, 29 মে 112 উপজেলায় ভোট গ্রহণ। এবং মুন্সিগঞ্জে কাজেই আসছে না 11 কোটি টাকার পানি শোধনাগার, বঞ্চিত পৌরসভার লক্ষাধিক মানুষ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। অবশেষে স্বজনদের প্রতীক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর 23 নাবিককে নিয়ে সন্ধ্যার পর কুতুবদিয়া চ্যানেলে নোঙর করবে এমভি আবদুল্লাহ। জাহাজে সকল নাবিক সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে শিপিং কর্তৃপক্ষ। কুতুবদিয়ায় পৌঁছানোর পর নাবিক ও ক্রু সদস্যদের একটি নতুন ব্যাচ জাহাজটিতে পাঠানো হবে। জাহাজে বর্তমানে যে 23 জন ক্রু আছেন তাদের মঙ্গলবার একটি লাইটার জাহাজে করে KSRM লাইটার জেটি সদরঘাটে আনা হবে। সেখানে তাদের বরণ করবেন স্বজনরা। গত 12 মার্চ সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জিম্মি করা হয় জাহাজের 23 নাবিককে। সোমালিয়া জলদস্যুদের থেকে মুক্ত 23 নাবিককে নিয়ে এমভি আবদুল্লাহ দেশের জলসীমায় প্রবেশ করেছে। বর্তমানে কক্সবাজার চ্যানেল অতিক্রম করছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, 23 নাবিকের হস্তান্তর প্রক্রিয়া এবং এই মুহূর্তে সেখানকার অবস্থা আমাদের বিস্তারিত জানাবেন। তানিয়া, আপনি জানেন যে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ 23 নাবিক নিয়ে কক্সবাজার জলসীমায় প্রবেশ করেছে। আজকে সন্ধ্যা 7টার পরে কুতুবদিয়া চ্যানেলে প্রবেশ করবে এমভি আবদুল্লাহ এবং 23 নাবিক তারা সেখানে আজকে রাত্রি যাপন শেষে আগামীকাল তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে রাইটার জাহাজে করে। এরপরে আমরা যেটা জেনেছি সহকর্মীদের থেকে এবং বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, এই জাহাজে রয়েছে প্রায় 56 হাজার মেট্রিক টন চুনাপাথর। ওখানে একটু কিছু অংশ চুনাপাথর কুতুবদিয়ায় খালাস করা হবে, বাকিটা চট্টগ্রাম বহির্নোঙরে রাখা হবে। ওখান থেকে বিভিন্ন জাহাজে করে চট্টগ্রামে নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে গত 4 মার্চ এই জাহাজে করে মোজাম্বিকের একটি বন্দর থেকে জাহাজে করে কয়লা নিয়ে আসছিল দুবাইয়ের উদ্দেশ্যে। সেখানে 12 মার্চ গিয়ে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে এই জাহাজ এবং সোমালিয়া জলদস্যু 32 দিন জিম্মি দশা থেকে তারা মুক্ত হয়ে গত 12 এপ্রিল তাদেরকে মুক্ত করা হয় এবং 12 এপ্রিল তারা কয়লা খালাস করে দুবাই বন্দরে কয়লা খালাস, ওখান থেকে 56 হাজার মেট্রিক টন সোনা নিয়ে বাংলাদেশে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় এবং কক্সবাজারে তারা আজকেই সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে প্রবেশ করবে এবং সেখান থেকে তারা আগামীকাল স্বজনদের কাছে যাবে বলে আমি জানতে পেরেছি। আমরা খোঁজ খবর রাখছি তানিয়া, এবং আজকে আমরা হয়তো এখনো কুতুবদিয়া চ্যানেলে প্রবেশ করে নেই, হয়তো কুতুবদিয়া চ্যানেলে আসবে সন্ধ্যা নাগাদ। আমরা খোঁজ খবর বিভিন্ন মাধ্যম থেকে সূত্র থেকে জানতে পেরেছি। তানিয়া, কক্সবাজার থেকে এমভি আবদুল্লাহ দেশের জলসীমায় প্রবেশের খবর জানাচ্ছিলেন হারুনুর রশিদ। হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সবাই যেন পবিত্র হজ পালন করতে পারেন, সৌদি আরবের উচিত সেই ব্যবস্থা করে দেয়া। যেসব হজযাত্রী এখনও ভিসা পাননি সে বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রদূত। বৈঠকে ফিলিস্তিন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণের সহায়তায় বাংলাদেশ আরেকটি চালান প্রস্তুত করছে। এরই মধ্যে তাদেরকে 2 বার সহায়তা পাঠানো হয়েছে। কেউ বিদেশ থেকে এসে বিএনপিকে মদদ দিয়ে চাঙ্গা করবে সেই অবস্থা এখন আর নেই। সেই বিদেশিদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামীকাল বাংলাদেশে আসছেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরও জানান, লুর সফরের কারণ তার জানা নেই। বিএনপি ফের আন্দোলনের নামে সন্ত্রাস করলে পালানোর পথ খুঁজে পাবে না বলেও মন্তব্য করেন তিনি। কোথাকার এক দেশের তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না, আমাদের দেশে এসে
এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে। চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। খুলনার 3টি উপজেলায় প্রতীক পেয়েছেন মোট 43 জন প্রার্থী। এছাড়াও 47 জন প্রার্থীর মধ্যে একজনের প্রার্থিতা বাতিল ও 3 জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। নওগাঁর আত্রাইয়ে 15 ও রানীনগরে 21 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। লক্ষ্মীপুর প্রতীক পেয়েছেন মোট 13 প্রতিদ্বন্দ্বী। প্রতীক বরাদ্দের পরপরই শুরু হয় নির্বাচনী প্রচারণা। আইন অনুযায়ী ভোট গ্রহণ শুরুর 32 ঘন্টা আগ পর্যন্ত চলবে প্রচার। আগামী 29 মে এই ধাপের 112টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের নির্বাচনে মোট প্রার্থীর মধ্যে 5 জন রয়েছেন একক প্রার্থী। চালুর আগেই বন্ধ হয়ে গেছে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত মুন্সিগঞ্জ পৌরসভার পানি শোধনাগার। 3 দফা মেয়াদ বাড়িয়ে শোধনাগার নির্মাণ প্রকল্পের কাজ শেষ হলেও প্রকল্পটি এখনও হস্তান্তর হয়নি। ঠিকাদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার মধ্যে রয়েছে সমন্বয়হীনতার অভিযোগ। এতে সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছেন লক্ষাধিক মানুষ। মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় সুপেয় পানি সরবরাহে শোধনাগার নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে। 6 বছর আগে প্রায় 11 কোটি টাকা বরাদ্দে প্রকল্পের কাজ শুরুর কথা থাকলেও 1 বছর বিলম্ব হয়। দফায় দফায় মেয়াদ বাড়িয়ে শেষ হয় প্রকল্পের কাজ। তবে এখনও প্রকল্পটি বুঝে নেয়নি সংশ্লিষ্ট বিভাগ। এতে বেড়েছে জনভোগান্তি। পানিগুলা একদম রাব হয়ে গেছে গা, এই পানিগুলা দিয়া মানুষ গোসল করতে পারে না। কাজ শেষ হওয়ার পরে আমরা 3-4 মাস চালাইছি কোম্পানি। 3-4 মাস চালানোর পরে এটা বন্ধ 2-3 মাস ধরে। অতি শীঘ্রই যাতে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজটি সম্পূর্ণ করা হয়, আমরা যাতে বিশুদ্ধ পানি পান করতে পারি। এটা চালু হইলে আমাদের নদীর যাওয়া লাগতো না, আমরা পচা পানিতে আর গোসল করতে পারতাম না। আমরা এই পানি দই গোসল করবো, রান্না বান্না করবো, খাওয়া দাওয়া এই পানি দই। গোসল করলে শরীর চুলকা, কাপড় যদি পানিতে ভিজে এটা বন্ধ হয়। এই পানি নিষ্কাশন এইটা যে চালু হইব কবে হয় না হয় কোথায় 5 বছর পর্যন্ত এটা হয়ে রয়েছে। এ বিষয়ে একে অপরকে দুষছেন ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষ। প্রকল্প পরিচালকের অনুমোদন অনুযায়ী আমরা পৌরসভায় পানি ডিস্ট্রিবিউশন করি। আমাদের যে কন্ডিশনে 3 মাস আমরা পানি সাপ্লাই দেই। এরপরে বারবার সিডি দেওয়ার পরও তারা বুঝে নিচ্ছে না। কেন নিচ্ছে না সেটা আমরা বলতে পারতেছি না। প্রথম যারা ঠিকাদার প্রতিষ্ঠান তারা এটা 90 দিন চালু রাখবে, কিন্তু ওনারা 90 দিন সেটা মানেনি, 90 দিন চালু রাখেনি। এবং এই 90 দিন চালানোর পরে ওনারা জনস্বাস্থ্যকে বুঝিয়ে দিবে, জনস্বাস্থ্য আমাদেরকে বুঝিয়ে দিবে। প্রকল্পটি চালু হলে প্রতি ঘন্টায় 3,50,000 লিটার সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে। পৌর এলাকায় সুবিধা পাবে পৌরবাসী। দীপ্ত বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ভোর রাত 4টার দিকে উখিয়ার ক্যাম্প 4 এক্সটেনশনের হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে এই ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াস উখিয়ার ক্যাম্প 4C/3 ব্লকে বাস করতেন। ভোরে অজ্ঞাতনামা 10 থেকে 15 জন অতর্কিত দরজা ভেঙে ইলিয়াসকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা অভিযোগে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সবুজ মল্লিককে অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে কলেজ ছাত্রলীগ। সকালে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রদক্ষিণের পর চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন ছাত্রলীগ নেতারা। চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে এই কমিটি বাতিল করে শিগগিরই ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি করার দাবি জানান বক্তারা।
শতবর্ষী গাছ রক্ষায় জনসচেতনতা তৈরিতে কুমিল্লায় মাঠে নেমেছেন একদল কিশোর ও তরুণ সাইক্লিস্ট। প্রতি শুক্রবার গাছ কাটার বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নগর উদ্যানে জড়ো হন তারা। শুক্রবার ভোর 6:30, জার্সি, হেলমেট ও গ্লাভস পরে কিশোর ও তরুণরা জড়ো হতে থাকেন কুমিল্লা নগর উদ্যানের অবকাশ প্রাঙ্গণে। সকাল 7টার মধ্যেই হাজির হন সবাই। এরপর বেরিয়ে পড়েন তারা। জেলার কোটবাড়ি ও রাজেশপুরে শোভা পাচ্ছে শতবর্ষী এই গাছগুলি। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এসব বৃক্ষ গ্রীষ্মের তপ্ত গরমে শীতল ছায়া দিয়ে আসছে। কিন্তু উন্নয়নের অজুহাতে প্রায়ই এগুলো নিধন করা হচ্ছে। তাই শতবর্ষী গাছ সংরক্ষণ করব এই স্লোগান মানুষের মাঝে পৌঁছে দিতে কাজ করছেন কিশোর তরুণরা। এখন বর্তমানে যেই পরিবেশের উপরে একটা বিরূপ প্রভাব পড়ছে, প্রচণ্ড তাপ প্রবাহ চলছে, সেটাই জনসচেতনতা করার জন্যই আমরা মূলত শতবর্ষী বৃক্ষগুলো যেন সংরক্ষণ করা হয়, পাশাপাশি যেন প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়, সেই ব্যাপারটাতে আমরা জনসচেতনতা করার জন্য আমরা ক্যাম্পেইন করে থাকি। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বন বিভাগ। এতে করে অনেক মানুষ সচেতন হবে এবং এই শতবর্ষী বৃক্ষ সংরক্ষণের জন্য উদ্যোগী হবে। শুধু তাই নয়, একটা গ্রুপ এভাবে সৃষ্টি হয়ে যাবে যারা এটা কেউ কাটতে গেলে বাধা দিবে। প্রাকৃতিক দুর্যোগে সবুজ বেষ্টনী তৈরি করা শতবর্ষী গাছগুলো রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান তরুণদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ। খাল উদ্ধার ও দখল দূষণ পুরোপুরি ঠেকাতে না পারার ব্যর্থতা স্বীকার করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তবে তার নির্বাচনী ইশতেহারের ৩৮টি প্রতিশ্রুতির বেশিরভাগ বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেন তিনি। আজ চলতি মেয়াদের ৪ বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের ৪ বছর পূর্তি উপলক্ষে সোমবার নগর ভবনে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকা উত্তরের নগরপিতা আতিকুল ইসলাম। জাতির পিতা বঙ্গবন্ধু অতীতের সাফল্য নগরবাসীকে উৎসর্গ করে মেয়র বলেন, ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। যেহেতু এটা গত ৪০ বছরের জঞ্জাল, এই জঞ্জাল আমাদেরকে সলভ করতে গেলে কিন্তু আমরা বসে নেই, আমরা কাজ করছি। ১,২৫,০০০ ডাটাবেজ যারা আছে তাদেরকে আর সিটি কর্পোরেশন এসে ট্যাক্স দিতে হয় না, তারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে ট্যাক্স দেয়। বিডিসিএল এবং ওয়ার্কস মিনিস্ট্রি থেকে চিঠি পেয়েছি, এইটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ট্রাক স্ট্যান্ডের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য বিরাট বড় একটি অ্যাচিভমেন্ট। খাল উদ্ধার ও মশা নিধন সহ কয়েকটি কাজে প্রত্যাশা মতো অগ্রগতি না হওয়ায় নিজের ব্যর্থতা স্বীকার করেন নগরপিতা। খালের ভিতরে আমি যেটা বারবার বলছি যে কলা গাছ থেরাপি, আমি এখনো মনের শান্তি হচ্ছে না। যখন পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে যদি কলা গাছ ঢুকাতে পারতাম তখন আমার মনে শান্তি হতো। আমার ব্যর্থতা এখানে, আমার ব্যর্থতা। কারণ কিভাবে বাড়িধারার এবং গুলশানের লোকরা কিভাবে তারা খালের মধ্যে ডাইরেক্ট কালো বর্জ্য তারা দিয়ে দিচ্ছে। সামনের ১ বছর এডিস মশার নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার, কারওয়ান বাজার স্থানান্তর এবং নতুন 18টি ওয়ার্ডের উন্নয়ন কাজ বাস্তবায়ন প্রধান চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন ঢাকা উত্তর সিটির মেয়র। অবশ্যই এডিস মশা যেটা আছে এটি কন্টিনিউশন থাকবে, আর খালকে পুনরুদ্ধার, খালকে পুনরুদ্ধার, খালকে পুনরুদ্ধার। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। স্ট্রিট আর্ট করেছি। 11 জুন ভারতের নির্বাচন শেষ হলেই দেশটির বাজারে বাংলাদেশি পাটের এন্টি ডাম্পিং প্রত্যাহারে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। জানান, কোনো পক্ষ যেন এটিকে রাজনৈতিক ইস্যু না বানায়, সেজন্য নির্বাচনের আগে এ নিয়ে ভারতের সঙ্গে দেন দরবার করতে চান না তিনি। দুপুরে রাজধানীর মতিঝিলের আদমজী কোর্ট ভবনে বিজেএমসি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, পাটের সুদিন ফেরাতে এবং রপ্তানি বাড়াতে নেয়া যে কোনো উদ্যোগের পাশে থাকবে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়াও পাট ও পাটজাত পণ্যের ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী মৌসুমে কাঁচা পাটের দাম নির্ধারণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি। 11 জুন জাতীয় নির্বাচন শেষ হয়ে গেলে এন্টি ডাম্পিং এর ব্যাপারে আমার সকল প্রস্তুতি নেওয়া আছে যে আমরা কিভাবে এটা করব এবং WTO তে কিভাবে আমি কমপ্লেন সাবমিট করব সেটার
মানে আইনি মতামত সহ আমার কাছে কাগজ আছে। তো যেহেতু তাদের নির্বাচন, আমি চাই না যে এটাকে রাজনৈতিক ভাবে কেউ ব্যবহার করুক। আমাদের যে বাণিজ্য, আমদানি রপ্তানি বাণিজ্য, সেটাকে আমরা মানে আমদানি রপ্তানি ডিপ্লোম্যাসির ল্যাঙ্গুয়েজে আমরা করতে চাই। তাই নির্বাচনের পরে আমাদের এই কার্যক্রমটা আমরা শুরু করব। পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান তানভীর ইসলাম এবং অপর এক প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার রাত 10টার দিকে তানভীর ইসলামের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ফেরার পথে তানভীর ইসলামের সমর্থকদের মারধর করেন কামালের সমর্থকরা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। সরকারি অনুদান বিতরণ করেছেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান। প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়ন এবং মেধাবী, গরিব, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থী সহ মোট 126 জনের মধ্যে এ অনুদান বিতরণ করা হয়। মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার গুলশানে বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার অ্যাডিডাসের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের বহুল প্রত্যাশিত যাত্রা শুরু হয়েছে। ডিবিএল গ্রুপের হাত ধরে বাংলাদেশের বাজারে প্রবেশ করল ব্র্যান্ডটি। শনিবার গুলশানে অ্যাডিডাস ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের বোর্ড অফ ডিরেক্টরস ও অন্যান্য কর্মকর্তারা। ক্রীড়া সামগ্রী ও পোশাকের বাজারে বিশ্বজুড়ে প্রসিদ্ধ ও শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে অ্যাডিডাস সবসময় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে এসেছে। গ্রাহকেরা 4000 স্কোয়ার ফিট আয়তনের নতুন ফ্ল্যাগশিপ স্টোরে গিয়ে নতুন অভিজ্ঞতা পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইলেকট্রিফাই স্ট্র্যাটেজি, অ্যাম্প্লিফাই ইম্প্যাক্ট থিমের আলোকে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ ফেস্ট আয়োজন করল ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স মার্কেটিং। এই শিল্পের সাথে জড়িত উদ্যোক্তা, পেশাজীবী, ব্র্যান্ড এবং বিপণন বিশেষজ্ঞরা এতে অংশ নেয়। এবারের ফেস্টে মার্কেটিং স্টোরের 6 জন উদ্যোক্তার পাশাপাশি ব্র্যান্ড, মার্কেটিং, সেলস, সাপ্লাই চেইন ডোমেনের 26 জন বক্তা বক্তব্য রাখেন। এতে মার্কেট চ্যালেঞ্জ, সুযোগ, বিক্রয়, প্রসার, মার্কেটিং প্রমোশন, মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেট ইনসাইট এবং স্ট্র্যাটেজি কেস সেশন ও মার্কেটিং অপারেশন সহ 10টি সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও মির্জা ইলিয়াস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাফার পূর্ব ও মধ্যাঞ্চলের পাশাপাশি উত্তর গাজায়ও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় হামলার নতুন করে আরও 63 জন নিহত হয়েছেন। এ নিয়ে গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 35,034 জনে দাঁড়িয়েছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে 15,000 শিশু ও 9,000-এর বেশি নারী রয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের হামলার খবরে রাফা শহর ছেড়েছে প্রায় 3 লাখ মানুষ। এদিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে সারা বিশ্বে চলা বিক্ষোভ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ থেকে 50 জন অধ্যাপককে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে অনেকেই সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। খেলার খবর। পেসার তাসকিন আহমেদের চোটের ইস্যুতে একদিন পিছিয়ে গেল বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করার কথা জানিয়েছে বিসিবি। এর আগে প্রাথমিক একটি তালিকা আইসিসিতে পাঠানো হয় 30 এপ্রিল। তারপরও জিম্বাবুয়ে সিরিজের ম্যাচগুলোর দিকে আরেকবার চোখ রেখে চূড়ান্ত দল ঘোষণার অপেক্ষা ছিল। রবিবার শেষ ম্যাচের পরে অনেকটা নিশ্চিত হয়ে যায় সোমবারের দল ঘোষণার বিষয়টি। তবে তাসকিন আহমেদের পাওয়া চোটের কারণে পিছিয়ে যায় দল ঘোষণা। এখন তাসকিনের স্ক্যান রিপোর্ট পেলে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। সেই প্রক্রিয়ায় একদিনের জন্য দল ঘোষণা পিছিয়ে মঙ্গলবারে নিয়ে যায় দেশের ক্রিকেটের কর্তা প্রতিষ্ঠান। এই রিপোর্ট
আমেরিকায় পাঠানো হয়েছে, যেটা রিপোর্টের উপর বেস করে তাসকিনের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে তাসকিন কি হবে বা কতদিন মাঠে বাইরে থাকতে পারে বা কতটুকু রিকভার করে আসতে হবে, এই বিষয়গুলো। তো এগুলোর উপর বেস করে সিদ্ধান্ত হবে, তো যার কারণে আমরা কালকে টিম অ্যানাউন্সমেন্টে যাচ্ছি। তো আলটিমেটলি আমাদের রিপোর্টের জন্য ওয়েট করতে হচ্ছে, যার কারণে আমরা আজকে টিম অ্যানাউন্সমেন্টে যাওয়ার প্ল্যান থাকলেও এটা আমরা একটু ডিলে করে কালকে যাচ্ছি। স্প্যানিশ লা লিগার ৩৬তম শিরোপা উদযাপনে মেতেছে রিয়াল মাদ্রিদ। ছাদখোলা বাসে মাদ্রিদ জুড়ে ট্রফি প্যারেড আর শহরের মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন রিয়ালের খেলোয়াড় ও কর্মকর্তারা। রেলিগেশনের শঙ্কায় থাকা গ্রানাডার মাঠে ট্রফি গ্রহণ করেনি রিয়াল মাদ্রিদ, তাই পরদিন সকালে নিজেদের শহর মাদ্রিদে হাতে ওঠে লা লিগা ট্রফি। মাদ্রিদ স্পোর্টস সিটিতে খুব সকালে ট্রফি গ্রহণের সময় থেকেই নগরীর রাস্তা জুড়ে লাখো সমর্থকের ভিড়। চিরায়ত নিয়মে ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করেন স্পেনের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাবটির সদস্যরা। রেকর্ড ৩৬তম বারের মতো স্পেনের সেরা ক্লাবের স্বীকৃতি পেল রিয়াল। খেলোয়াড় থেকে সমর্থক সবার উচ্ছ্বাসী ছিল বাঁধ ভাঙা। ট্রফি গ্রহণ আর এই উদযাপন হওয়ার কথা ছিল গেল সপ্তাহে, কিন্তু ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বাঁচা মরার ম্যাচের জন্য পিছিয়ে দেয়া হয় তা। এরপরই গ্রানাডার মাঠে রিয়ালকে ট্রফি নিতে বলেছিল লা লিগা কর্তৃপক্ষ। ঐতিহ্যবাহী সিবেলেস স্কোয়ারে রিয়াল মাদ্রিদের পতাকাটা নিয়ে উদযাপনের পর ট্রফি নিয়ে মাদ্রিদ কমিউনিটি প্রেসিডেন্ট ইসাবেল ডিয়াজ আর মাদ্রিদ মেয়র হোসে লুইস মার্টিনেজ আলমেইডার সাথেও দেখা করেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ থেকে শুরু করে খেলোয়াড়রা। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অবশেষে দেশের জলসীমায় ঢুকেছে এমভি আবদুল্লাহ। সন্ধ্যার পর নোঙর করবে কুতুবদিয়া চ্যানেলে। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। ২৯ মে ১১২ উপজেলায় ভোট গ্রহণ। এবং মুন্সিগঞ্জে কাজেই আসছে না ১১ কোটি টাকার পানি শোধনাগার, বঞ্চিত পৌরসভার লক্ষাধিক মানুষ। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টা ৫০। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।